পশ্চিমবঙ্গের 3টি জেলা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া। 21টি বিধানসভা আসন রয়েছে যেখানে মতুয়ার প্রভাব সবথেকে বেশি। সেই জায়গায় মতুয়ারা এবং উদ্বাস্তু মানুষেরা কেমন আছে তাই নিয়ে কেমন আছে বাংলা। কেমন আছে বাংলায় আমরা আজ দেখতে বেরোবো মতুয়া অধ্যুষিত নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার যে জায়গাগুলি সেখানকার মানুষ কেমন আছে। মতুয়া এই শব্দটা বা এই যে জনজাতি, এটা উৎপত্তি কিভাবে? এই ঠাকুর হরিচাঁদ যখন শাস্ত্রীয় কুপ্রথার বিরুদ্ধে জমিদার জোরদার এদের বিরুদ্ধে যখন শোষণ করছেন, সেই জন্যে তার দলে তো লোক আর নতুন ধর্মের একটা বাণী প্রচার করছেন, তখন এদের হরিচাঁদের মানে পেছনে নারী পুরুষ সবাই মিলে ঠাকুরের নাম করে। আর এই দেখে ব্রাহ্মণ্যপন্থী বা সমাজপতিরা এরা সমস্ত খেপে গেল। আচ্ছা, তাহলে মতুয়া শব্দটা কিভাবে? এইবার হ্যাঁ, মতুয়া তাহলে মত্ততা, হ্যাঁ, কার নামে মত্ত? হরিচাঁদের নামে মত্ত। তাহলে মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর। ঠিক। তাহলে হরিচাঁদ ঠাকুর আর সেই মতুয়া ধর্মকে বিস্তৃত ক্ষেত্রে পৌঁছে দিলেন তারই সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুর। নদিয়ার এই একটা রিলিফ ক্যাম্প, এটা ওমেন ক্যাম্প হিসেবে সবাই জানেন। এখানে যে মহিলারা নির্যাতিত হয়েছিলেন তারা থাকেন। আপনি এখানে কত বছর এখানে থাকেন? অনেক বছর, আমার জন্মই ধরতে গেলে। আচ্ছা, মানে আপনি বাংলাদেশে জন্ম, আচ্ছা, এই দেশে এসে হাঁটা মানে একটুখানি কোলে নিয়ে আসছে আমাকে। আচ্ছা, তখন এখানে ওই মহিলাদের ক্যাম্প তৈরি করা হয়েছিল, শুধু মহিলারাই থাকতেন? হ্যাঁ, মহিলারাই থাকতো। আমার মা বলতে পারবে এই সমস্ত। মা তো মারা গেছে 20-22 বছর হলো। কেন চলে আসতে হলো বা কিছু অত্যাচারে? আমার বাবা মারা গেল ওই বাংলাদেশ থেকে শুনেছে যে এই কলকাতা রিলিফ ডিপার্টমেন্ট খুলেছে, সেখানে মা লোক পেয়ে তাদের সঙ্গে মা কলকাতা চলে আসছে। তো এইখানে আসার পরে আমাদের এই কলকাতা একজন ছিল পরিচিত, মা বলতে পারতো, সেই করেছে, চিঠি দিয়েছে। তারপরে সেই কলকাতা শিয়ালদার থেকে নাকি ওখান থেকে নাকি নাম তুলে। কোন ঘরে থাকতেন? এই টালির ঘরটা থাকতেন প্রথমে? না, তাহলে এইখানে আমার ঘর ছিল ওইখানে। আচ্ছা, ওই ঘর ভেঙে তারপরে এইখানে ঘর করা হয়েছে। পঞ্চায়েত থেকে দিয়েছে, ওই ঘর ভেঙে এইটা করা হয়েছে। আমাদের এই রিফিউজির যে সমস্যা, এটা কেউ মিটাইতে পারবে না। সব তো দেখলাম, কংগ্রেস দেখলাম, সিপিএম, ঠিক আছে, ওই অমুক সম্মুখ তমুক অনেক দেখতে দেখলাম দিদিরে। এখন দিদি যে কি হবে তা তো আর বলতে পারবো না। দিদি আপনার মা তো রিফিউজি ছিলেন? হ্যাঁ, আমিও রিফিউজি ছিলাম, মার সাথে আমিও টোল পেতাম। আপনি বন্ধ গেলেন কেন? আমি ভগবান জানে, মা মরে গেছে, এদের কথা হচ্ছে মা মরে গেছে, এটা অনাথা ক্যাম্প দেওয়া যাবে না। কুপার্সে দিচ্ছে সবাই কুপার্সে বিয়া থা সব করেছে, একই এসডিও, একই এসডিআরও, একই সুপারিনটেন্ডেন্ট মধ্যেই ক্যাম্পগুলো চলছে। তো এটা কি করে আলাদা আইন হয়? আপনি বাংলাদেশ থেকে এসেছিলেন? না, আমি ছোটবেলায় আমার দিদি আমরা হচ্ছে 48 সনে আসছি। আপনার তখন জন্ম হয়নি? না, আমরা এখানেই জন্ম আছি। বীরভূমে জায়গা থাকা সব ছিল, ওই বন্যায় ভেসে যাওয়ার পরে এখানে এসছে। ওই শিয়ালদায় চলে গেছিল, ওখান থেকে ক্যাম্প সৃষ্টি হয়েছে।
এই যে লোহার শেড দেখছেন, এগুলো আসলে রানাঘাটের এই যে কুপার্স ক্যাম্প তার পূর্ণ স্ট্রাকচার। এই ক্যাম্পগুলোর যে স্ট্রাকচার ছিল এর মধ্যেই মানুষ বসবাস করত। পরবর্তী ক্ষেত্রে যে যার নিজের মতো বাড়ি তৈরি করে নিয়েছেন। পুরনো যারা ছিলেন, বাবা জেঠু, তাদের কাছে শুনেছি প্রচুর মানুষ ছিল কুপার্সে। তখন তৎকালীন সময়ে এইখানে যারা ছিলেন তারাই এই অফিসে চাকরি করতেন, তারাই পরিষেবা দিতেন। ঠিক সেই হিসেবে এই ক্যাম্পগুলো তাদের জন্য তৈরি করা হয়। এগুলো তারা এখানে এই যে রাউন্ড শেপের যে স্ট্রাকচারগুলো, এর মধ্যে আপনার ছোট মানে আপনি দেখেছেন ছোটবেলায়? হ্যাঁ, আমি দেখেছি। আচ্ছা, মানে ওর মধ্যে উপরে টিন থাকতো? টিন ছিল। আর তার মধ্যে কিভাবে থাকতো? তো একটা করে টিনের ভিতরে টিন ছিল উপরে, আর নিচে আপনার সে সময় ওই চাটায়ের যে ইয়ে ছিল না, চাটায়ের যে দরমা, ওটা সিলিং করা ছিল। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে টিনগুলো নষ্ট হয়ে যায়। টিনগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে মানুষ যে এইভাবে ইয়ে হয়ে থাকে, আর অফিসে আস্তে আস্তে রিফিউজি থেকে চলে যেতে থাকে, অফিসেও উঠে যায়, তখন নিজেরা ভিতর থেকে কোনো রকম বসবাস করছে। নদিয়া জেলার রানাঘাটের কুপার্স ক্যাম্পের করুণাময়ী কালী মন্দির, ভক্তের ভগবান। এবার ভোটের নিরিখে দেখলে অন্য রকম, আসলে উদ্বাস্তু মানুষ। উদ্বাস্তু এবং মতুয়া একসঙ্গে যোগ করলে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু বহু অঙ্ক বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সব প্রমাণ দিছি, তাও দুইবার হিয়ে রাং দিব, তাই আর সহ্য হয় তাই বলেন ইয়ে, তাও গলাটা খাইতে দিব। ছেলে মেয়ে 5টা, কিন্তু দুটো মেয়ে বিয়ে দিয়েছি, তাদেরও সেখানে নাম কাটা। সব দিয়ে 7টা ভোট না তো, সব যে 7টা ভোট, কিন্তু তারা তো অন্য জায়গায় দিয়েছি বিয়ে, কিন্তু এইখানে বাড়িতে আমরা বর্তমানে 5টা ভোট, সব কটা কাটা। সব করে কাটা। আমার স্বামীর 2002-এর আছে, ভোট আছে, ছেলে মেয়ে সবাই আছে, আমার ভোটটাই কেটে গেছে। ওই ধীরেন্দ্র থেকে পুরো পরিবার, বিনুদের পরিবার ধরে কাটা হচ্ছে। খুব চিন্তার ভিতরে যে হুট করে নামটা কাটলো, কি মানে যা চাইছে আমি তাই দিছি। আমাদের তো খাওয়া কম নেই, খাওয়া ঘুম নেই, আমাদের কোনো কিছু নেই। এই যে এটা সান্ত্বনা দিয়ে রাখতে হয়। ইনি আমার ঘরের লোক। 3বারতে অ্যাপ্লাই করলাম, আবার পরপরতে অ্যাপ্লাই করেই এই যাচ্ছি। ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ, এই যে লাস্টে যেটা এসডিও কোর্টে হলো সেটাও করা হয়েছে। ট্রাইব্যুনালে অ্যাপ্লাইটা আপনারা করেছিলেন? না, ওটা এখন বেরিয়েছে, ওটা এখনো করা হয়নি। তো ট্রাইব্যুনালে যে অ্যাপ্লাই করতে বলেছিল আপনাকে কেউ লোকালি অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হয়নি যে ট্রাইব্যুনালে অ্যাপিল করুন? না না না। আবার আমার নাম আছে, আচ্ছা, আমার ছেলের নাম আছে, আমার ওই 3 ছেলের নাম আছে, বড় ছেলের নাম নেই। বড় ছেলের নাম। এই শ্বশুর শাশুড়ির 2002 সালের ভোট, কিন্তু আমার স্বামীর বাড়ি থেকে আমার ভোট করা, কিন্তু আমরা 2004 সালে তো ভোট দিয়ে যাচ্ছি, তারপরেও আমাদের এই ভোট কেটে দিল। আমার ভোটটাই কেটে গেছে, ছেলের ভোট আছে। ছেলের ভোট, বাবার ভোট নাই, ছেলেদের ভোট রয়েছে, এর আছে না, এটা আমরা রোহিঙ্গা হয়ে গেছি। আপনার গলায় মালা তো পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি মতুয়া, এবং তা কি করে বলবো মতুয়া কিনা, আমরা রোহিঙ্গা। আমরা গিয়েছেন বিডিও অফিসে, বিভিন্ন কাগজপত্র নিয়ে গেছেন? কাগজপত্র নিয়ে গেছি, ও বলছে এতে হবে না, এটা আনো ওইটা আনো, নানান সমস্যা অজুহাত দেখায়। আমাদের তো দেখেন গরিব মানুষ, কাজকর্ম করে খেতে হয়, তো সবটা আর গুছাইতে পারি না। আর তখনকার দিনে অত কাগজপত্র ছিলও না, বাবা মা তখন গুছাই রাখেনি, করেনি। এখন ওই যেভাবে হোক স্বামীর বাড়ি থেকে ভোটটা করা হয়েছে, শ্বশুর বাড়ি থেকে, তারপর থাকলো না। জন্ম, মেয়ের জন্ম এখানে, সব এখানে রয়েছে, জন্ম সার্টিফিকেট সব আমরা রোহিঙ্গা হয়ে গেছি। ছেলেটার জন্ম হয়েছে এখানে, এও রোহিঙ্গা। এক একজন একরকম বলতেছে যে আগে এদের বাংলার বাইরে রাখতে হবে, যাদের নাম কাটা গেছে এরা তো এরা অমুক, মানে উপর পরীক্ষা নাকি এদের রাখা যাবে না, ক্যাম্পে ঢুকাতে হবে বা বাংলা বাইর করে দিতে হবে, এই এক একজনের কানে আসে। আর এই টিভি খবরটাও যা দেখি খুব খারাপ লাগে, ওই জন্য টিভি বন্ধ করে রাখি। এই মানুষগুলো আসলে কোনো নাম জানতে চাইলাম না আমি, কারণ নাম মুছে দিতে চেয়েছে রাষ্ট্র, আর সেই কারণেই এতটা ক্ষোভ এই মানুষজন এবং পরিবারের। আমজনতার মতুয়া বা নবশূদ্ররা কিন্তু চুপচাপ রয়েছে, ক্ষোভ রয়েছে। কারণ আপনি নিজে, কালকেই আমি দেখলাম প্রতিটা মতুয়া কেন্দ্র, সেই উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে দক্ষিণবঙ্গ, কলকাতা, এই যে ঠাকুরপুকুর টুকুর, সমস্ত মুকুন্দপুর, ভিআইপি নগর, এ সমস্ত জায়গার যেভাবে মতুয়াদের ভোট কাটা গেছে। আর ভোট কাটা যা মানে তার আধার কার্ড সব কিছুই যা, তাহলে তাদের জন্যে
মতুয়ারা নতুন করে ভাবছে আন্দোলনের পথে যাওয়ার জন্য, এটাও বলে দিলাম। মানে আমরা তো ঘরে ঘরে যাচ্ছি, মা আমরা থাকতে পারবো কি না, আমাদের কি হবে, আমাদের কি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে নাকি? আপনারা জানেন যে 1 সপ্তাহ আগে রানাঘাটে একজন ট্রাইব্যুনাল এসে জমা দিতে যে সেই ভদ্রলোক মারা গেল, সেও মতো ধর্মের লোক। আপনার এসআইআরের জন্য মধ্যম গ্রামের এই দিকটায় গুমা হাবড়ার দিকে ওখানেও একজন মারা গেল, এরকম প্রচুর। মানে যেটা তো তাদের এই যে যন্ত্রণা, সেটা তো বিজেপি বুঝুন। একটা ভোটের জন্য একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। একটাও জেনুইন ভোটার বাদ যায়নি, জেনুইন ভোটার একটাও বাদ যাবে না। দেখান আপনি কে জেনুইন ভোটার বাদ গেছে, একটা দেখান, আমার কাছে নিয়ে আসেন। যদি বাদ যায় আমি তার নাম তুলে দেবো। না, একটাও জেনুইন আপনি কাগজের উপর নির্ভর করবে সে জেনুইন কিনা। অনেকে বলছে আমি 40 বছর ভোট দিয়েছি, আমার নামটা কেটে গেল কেন? তুমি 40 বছর ভোট দাও আর 45 বছর ভোট দাও, তোমার এসআইআর যে আইনের হচ্ছে সেই আইনের মধ্যে তোমার যে কাগজ দরকার সেটা তোমার আছে তো? যদি না থাকে তাহলে তোমার নামটা থাকবে না, তাহলে তোমার সিএ করে নামটা তুলতে হবে। জেনুইন ভোটার একটা দেখান, আমি চ্যালেঞ্জ করছি পশ্চিমবাংলায় একটা জেনুইন ভোটারের নাম বাদ গেছে, আপনি যদি দেখাতে পারেন আপনি যে সাজা দেবেন আমি নেব। বিজেপি এবং আরএসএস যেটা বুঝিয়েছিল যে 2019-এ যে আমাদের ভোট দেন আপনাদের নিঃশর্ত নাগরিকত্ব দেব, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, বিশেষ করে শান্তনু ঠাকুর সেটা বলে আজকে ভোটে জিতেছে। কিন্তু তাদের জন্য কিচ্ছু যদি একটা কাজও দেখাতে পারে, বিজেপি যদি একটা কাজ মতবাদের জন্য দেখাতে পারে, বরঞ্চ আরও ক্ষতি করে দিয়েছে। ওরা যদি না করতো, কিছু না করার দরকার নেই, কোনো করার দরকার নেই, কিন্তু তারা যে এই যে এসআইআর করে মানে সিএতে অ্যাপ্লাই করেনি বলে, কারণ আপনার যে ডকুমেন্টস চাইছে আপনি যদি সেটা না দিতে পারেন তা অ্যাপ্লাই কী করে করবেন? 11টা ডকুমেন্টস আমাদের কাছে কের কাছে নেই, তা সেই জন্য তারা অ্যাপ্লাই করতে পারছে না। এবং সেইটাকে যখন ওরা করেনি বলে এরা ঘুরিয়ে আপনার এসআইআর করলে। শান্তনু ঠাকুর সাধারণ মানুষের বড় একটা আমাদের প্রাপ্য যেটা ছিল সেটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে নাগরিকত্ব, যেটা যদিও এটা সম্পূর্ণ মানে স্বয়ং সম্পূর্ণভাবে আমরা সবাই সেই জায়গাটা প্রচুর মানুষ পাননি, আমরা আগামীতে পাবো। কিন্তু যে নিয়ম কতজন পেয়েছেন সেটা এখনই এই মুহূর্তে পরিসংখ্যানটা দেওয়া মুশকিল। তবে আমরা এইটুকু জানি এই আইন তাড়াতাড়ি বন্ধ হচ্ছে না, এই আইন চলবে ধারাবাহিকভাবে। ভোটার নেই তাতে কোনো সমস্যা নেই, ভোটার নেই, আপনি যাকে ভোট দিতে কপাল পড়ছে তার, আপনার কিছু হয় না। যদি কিনা আপনি সি অ্যাপ্লিকেশন করেন, আচ্ছা, আপনি সি অ্যাপ্লাই মধ্যে বাংলাদেশে যদি এসে থাকেন পূর্ববঙ্গের থেকে 2014 সালের আগে, তাহলে সি অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনাকে নাগরিকত্ব কার্ড দিচ্ছে। এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে, এই ফর্মটা থেকে হিন্দুত্ব কার্ড এবং মতো কার্ড করা হচ্ছে। মতো কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার লাগে হিন্দুত্ব কার্ডে। আমার পরিবারের না আসলে আমি কী করে জানবো আপনি আমার সনাতনী? এই মতো কার্ডের রেজিস্ট্রেশন নাম্বারটা লাগে ওই হিন্দুত্ব কার্ডে। যেমন হিন্দুত্ব কার্ডে এটা তো ছবি আছে একটা হিন্দুত্ব কার্ড। যারা এসআইআরে জায়গা না পায় ওই সিএতে কাঁদবে বদনাম, ভাইরে উদ্বাস্তুদের রক্ষা কবচ সিএ যাহার নাম। এসআইআরের কাগজ ভাই যাহার কাছে নাই, তাড়াতাড়ি সিএ করো, ভয় পেও না ভাই। মোদিজি দেখালো পত্তায়, তোমাদের পূর্ণ হবে মনস্কাম, উদ্বাস্তুদের রক্ষা কবচ সিএ যাহার নাম। নেতারা যাই বলুন না কেন, আদতে এখানকার যে হিন্দু মানুষগুলোর নাম বাদ গিয়েছে সেটা স্পষ্ট, এবং তাদের এই নাম বাদ যাওয়ার কারণ তারা বুঝতে পারছেন না, কিন্তু আশঙ্কায় রয়েছেন। অদ্ভুত এক পরিসংখ্যান, যদি 21টি যে মতুয়া অধ্যুষিত বিধানসভা কেন্দ্র আছে তার কথা বলি, তাহলে এটা বলতে হবে যে এই 21-এর মধ্যে 2021 সালে এবং 2024 সালে মাত্র 9টিতে জিতেছে বিজেপি, বাকি 12টি আসনই জিতেছে তৃণমূল। যদিও বলা হয় যে মতুয়া বা উদ্বাস্তু যে এলাকায় রয়েছে তার অধিকাংশই হিন্দু এবং হিন্দু ভোট বিজেপির দখলে যাওয়ার কথা, কিন্তু তারপরেও যে পরিসংখ্যান দেখা যাচ্ছে তা খানিকটা অন্যরকম। মতুয়াদের হিউজ পরিমাণে ভোট কাটা গেছে, এবং বিজেপি এবং তাদের মুখে সবসময় আমরা শুনেছি যারা বিজেপির লিডার নেতাদের যে
আমরা হিন্দুদের এখান থেকে বের করব না, রোহিঙ্গা এবং মুসলমানদের এখান থেকে বের করব, কিন্তু এখন তাদের মুখে কিন্তু রোহিঙ্গার মুসলমানের কোনো কথা নেই। তাদের বিশেষ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মতুয়াদের কথা। এবং যেখানে যে বুথে আপনারা দেখবেন যে এসসি যে সিটগুলো, সেখানে টোটালটাই বিধানসভাগুলো বুথ ধরে যদি আপনি দেখেন তাহলে সেখানে ওপার বাংলা থেকে যারা এসছে তার মধ্যে মতুয়া সম্প্রদায় সবথেকে বেশি, তাদের ভোটটাই সবথেকে বেশি কাটা গেছে। এটুকুই আশাবাদী যে অবশ্যই আগামীতে তারা পুনরায় ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারবেন। সেই ব্যবস্থা আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, আমাদের সংঘাধিপতি শান্তনু ঠাকুর নেতৃত্বে আমরা যাতে ভোট দেওয়ার অধিকার পায়, পুনরায় ভোটার তালিকায় নাম নথিভুক্ত, সেই চেষ্টা আমরা আপ্রাণ করব এবং আমরা আশা রাখি। কামনা সাগর তো সেটাকেই বলে যে আমার কামনা, তার মানে আপনাদের কামনা এটা যে ভবিষ্যৎটার জন্য, তাই তো? অবশ্যই। এসআইআর এর এই যে পথ চলা তা কয়েকটি জায়গায় এত মসৃণ হয়নি। তার কারণ একটা অদ্ভুত পরিসংখ্যান তৈরি হয়ে গেছে। এসআইআরে সংখ্যালঘু এলাকায় প্রচুর নাম বাদ গিয়েছে, এটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে যে 21টি বিধানসভা মতুয়া অধ্যুষিত, সেখানকার যে 9টি বিধানসভায় 2021 সালে বিজেপি জিতেছে, 2024-এ এগিয়ে রয়েছে, সেখানে তাদের জয়ের ব্যবধানের থেকে নাম বাদ যাওয়া ভোটারের সংখ্যা বেশি। উল্টো দিকে তৃণমূলের যে 12টি আসনে 2021 সালে তৃণমূল জিতেছিল এবং 2024 সালে এগিয়ে রয়েছে, সেই আসনগুলিতে জয়ের ব্যবধান অনেক বেশি, তার থেকে অনেক কম নাম বাদ গিয়েছে। ফলে এসআইআর সব জায়গায় সমানভাবে হয়তো কাজ করেনি, আর সে কারণেই এবারের নির্বাচন এতটা জটিল অবস্থায় তৈরি করেছে। যখন ঠাকুর পরিবার নিজেদের মধ্যেই ভিন্ন মত পোষণ করে, তখন তাদের যে অনুগামীরা রয়েছেন তাদের মধ্যেও বিভিন্ন মত তৈরি হয়, কিন্তু সেই মতের একটা বড় অংশ ক্ষোভে পরিণত হয়েছে এই ভোটাধিকার না থাকায়। দুই পক্ষই, ওরা বলছে এসআইআর করতে হবে না, আর এ পক্ষ বলছে তোমরা কোনো ভয় নেই, নাগরিকত্ব যদি কোনো মতুয়াদের বাদ যায় আমি দেবো আমার কাছে। সেগুলো শুনেছেন আমাদের মাননীয় শান্তনু ঠাকুরের কাছে। এইবার যখন নাগরিকত্ব বাদ যাওয়ার আশঙ্কা, তখন তো মন্ত্রীকে বাড়িতে গিয়ে মতুয়ারা জিজ্ঞেস করলো, বিক্ষোভ হলো এবং কত বড় ন্যাক্কারজনক। দেখুন যে মতুয়া ভক্তদের গায়ে মারলো, এবং যারা মারলো তারা মতুয়ার ধর্মের অনুসারী না, তারা রাজনৈতিক দলের অনুসারী। এমন একজন ব্যক্তি আমাদের সঙ্গে রয়েছেন যিনি একসময় বিক্ষোভ দেখাতে এসেছিলেন। কেন বিক্ষোভ? না নাম বাদ যাওয়া, এবং সেই কারণে তাকে মতুয়া যে মহাসংঘ তার সদস্য হয়েও তাকে মার খেতে হয়েছিল অন্যদের হাতে। তার কাছে কী ঘটনা ঘটেছিল, কী হয়েছিল সেদিনকে? দেখুন, ঘটনাটা হয়েছে আমাদের দাবি ছিল যে যাতে ছিন্নমূল উদ্বাস্তু যারা দেশভাগের বলি সেই মানুষগুলো যাতে ভোট অধিকার থেকে তারা বঞ্চিত না হয়। ঠাকুরমশাই এক এক সময় এক এক ধরনের কথা বলেছেন, যেটা ঠাকুরের রক্তের থেকে যেটা আমাদের আশা ছিল না। আমাদের আশা ছিল যে তারা যেটা কমিটমেন্ট করবে সেটা বাস্তবায়িত হবে, যার জন্য এই বিগত দিনে আমার মানুষ তাদেরকে ভোট দিয়েছিল, তাদের সরকার গঠন হয়েছে। তারা বলেছিল যে মতুয়াদের এসআইআর ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে না, যদি কারোর নাম কাটা যায় আমার কাছে আসবে। যখন আমাদের মানুষ বুঝতে পারলো যে, বা আমরা বুঝতে পারলাম যে তিনি আবার বলছেন যে যদি নির্বাচন কমিশন বাদ দেয় তাহলে আমি কি করব, মানে একই মুখে দুই রকম কথা। তারই প্রতিবাদে আমাদের মানুষ সাধু গোসাই পাগলে সেখানে গিয়েছিল, যার কারণে আমাদের মানুষের উপর তারা টর্চারিং করেছিলেন। বা আমরা যখন অনশন করি তখন তিনি বলেছিলেন যে যারা অনশন করছে তারা হচ্ছে রোহিঙ্গা, মুসলমান, জিহাদি। মানে আমাদেরকে ঠাকুরমশাই নিজেই রোহিঙ্গা বলে আখ্যায়িত করলেন, আমাদেরকে জিহাদি বললেন, আমাদেরকে মুসলমান বললেন। বাংলায় যে এসআইআর যাদের নাম কাটা গেছে মূলত দেখাচ্ছে নমশূদ্র, মতুয়া, দেশভাগের বলি উদ্বাস্তু মানুষ, শরণার্থী মানুষ, বাংলাভাষী মানুষের এই কষ্ট আমরা কোথায় রাখি? যে নামগুলো বাদ গেছেন শুধু যে মতুয়াদের তা নয়, যারা মতুয়া ধর্মে বিশ্বাসী নয় সে ধরনেরও কিছু মানুষের নাম বাদ গেছেন বটে, কিন্তু বেশিরভাগ যেটা অপপ্রচারটা হচ্ছে মতুয়াদের যৎসামান্য কিছু সংখ্যক মতুয়া তারা একটা রাজনৈতিক দলের স্বার্থে তারা এই প্রচারটা বিশেষ করে দিচ্ছে। প্রচুর 25,000 একটা বিধানসভায়, 24,000, 25,000, 20,000
এরকম তো নাম বাদ গেছে। অবশ্যই জানি, তা কিন্তু তো বিজেপির ভোটার, হ্যাঁ হিন্দু তো তারা। হিন্দু অবশ্যই ভোটার। তা আমরা মতুয়ারা যেটা বলতে পারি, আমরা আশা রাখি ভারত সরকারের প্রতি যে আগামীতে এদের নিশ্চয়ই ভোটাধিকার দেওয়া হবে। মানে এবারের ভোটে তো ভোট দিতে না, পারছে না। এবারের ভোটে ভোট দিতে পারছে না। আমাদের এখন কী হয় বলেন তো, বলে মরার আবার মরার ভয় কিসের। আজকে বলুন তো, একটা মানুষকে খুন করে দেওয়া যতটা কষ্টের, তার থেকে একজন মানুষকে ভোটাধিকারহীন করা ততটাই কষ্টের আমার মনে হয়। এসআইআর করলো না, হতে দেব না, মুখ্যমন্ত্রী বারবার বলেছে, তাহলে এসআইআর আটকাতে পারলেন না। আবার ওদিকে নাগরিকত্বের প্রশ্ন ক্লিয়ার হলো না। সেই জন্য মতুয়ারা মানে রয়েছে দোদুল্যমানতায়। তারা কোথায় কি, এই যে বিক্ষোভ দুই পক্ষের বিরুদ্ধেই আছে। নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মতুয়াদের প্রভাবিত যে বিধানসভাগুলি, সেগুলো ঘুরে একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কারোর মধ্যে আশার আলো, আবার কেউ আশঙ্কায় রয়েছেন। কেমন আছে বাংলার এই অধ্যায়ে আজ এ পর্যন্তই।